প্ররোচনা আমার ভোট দেওয়া, তো আমার আমার একটু বিবেক আছে না, আমার যেদিকে ভালো লাগে মোদিকে দিব। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণেরা কি ভাবছে তা জানতে আমরা আছি সংসদীয় আসন সুনামগঞ্জ একে। প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণ ভোটারদের সঙ্গে। ভোটার হিসেবে আমার অনুভূতি বলতে খুবই একটা ভিন্ন রকম একটা অনুভূতি। কারণ হচ্ছে গিয়া আমার ভোটের মাধ্যমে দেশের একটা ভবিষ্যৎ গঠন হবে একটা। আর আমি চাই, যেহেতু আমি নতুন ভোটার, আমার ভোটের মাধ্যমে যে যাতে একজন সৎ, যোগ্য এবং দক্ষ ব্যক্তিরাই যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এটাই হচ্ছে আমার প্রত্যাশা আর কি, নতুন ভোটার হিসেবে। সৎ, যোগ্য, দক্ষ, কোয়ালিটিফুল, আদর্শবান একজন সংসদ সদস্য। তাছাড়া যাদের থাকবে শিক্ষাগত যোগ্যতা, নীতি নৈতিকতা সম্পন্ন, আদর্শ, জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের পক্ষে কাজ করবে। তারপর আমরা ইতিপূর্বে অনেক সংসদ সদস্য দেখেছি, তাছাড়া অনেকেই দেখা যায় যে অনেক প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু তাদের যোগ্যতা তুলে ধরতে পারেননি। ওইটুকু আমাদের বাছাই করতে হবে, বাছাই করে কিভাবে যোগ্য ও দক্ষ একজনকে আমরা বাছাই করে জনগণ ওইটা কাজ করবে আর কি। যারা যারা আমরা তরুণ ভোটার আছি বা বৃদ্ধ ভোটার আছি, তারাও কিন্তু আমরা জানি কে আসলে জনগণের পক্ষে কাজ করে বা করবে, ওই জিনিসটা আমাদের বেশি বিবেচনায় আনতে হবে। আশা করা যায় আগামী নির্বাচন বাংলাদেশের অবর্তনকালী সরকার যদি ভালোভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেন, আশা করা যায় সুষ্ঠু হবে। প্রত্যেকটা দলকে সমান অধিকার মর্যাদা দেওয়া হয়, আগামী নির্বাচন সুষ্ঠু হবে। আমি প্রথম ভোটার হিসাবে চাই আগামী নির্বাচন ভালো হবে। প্রত্যেকটা দল যদি সমান অধিকার পায়, খুব সুন্দরভাবে নির্বাচন হবে। যিনি আগামীতে নির্বাচিত এমপি হবেন তাদের কাছে আমার একটু প্রত্যাশা যে আমাদের সুনামগঞ্জ এক আসনটি অনেক দুর্ভিক্ষ এলাকা, এখানে অনেক হাওর অঞ্চল রয়েছে, যেখানে হাওর অঞ্চলের দিকে আপনাদের প্রায় খাল খনন এবং ভরাটার কারণে অনেক কৃষকের জমি চাষ করতে অসুবিধা হচ্ছে। আমার সুনামগঞ্জ এক আসনে আগামীর এমপি যে প্রার্থী থাকবে, যে সিলেকশন হবে, তার কাছে আমার একটাই চাওয়া যে আমার কৃষকরা ধান চাষ করতে পারে না, বর্ষাকালে খালগুলা মাটিতে ভরে যায়। আমরা চেষ্টা করবেন যে সমস্যা সমাধান করার জন্য। এবং আমাদের প্রায় একটা সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলার ভিতরে সুনামগঞ্জ সাসনা টু জামালগঞ্জ একটি ব্রিজ খুবই দরকার, কারণ এখানে প্রায় প্রতিদিন অনেক ছাত্রছাত্রীরা পারাপার হয়। তো এটা আমাদের অনেক একটা ভোগান্তি। আমরা চাই যে অতি তাড়াতাড়ি যেন আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। এবং অনেক রাস্তাঘাট দেখা যাচ্ছে আজকে জামালগঞ্জ টু মননঘাট এবং আরো তাহিরপুর মদনগরের দিকে অনেক রাস্তাঘাট এইরকম অবস্থা হয়ে আছে। তো ওই দিকগুলোতে আপনার জন্য একটু দেখেন, বিবেচনা করেন আপনার। বাংলাদেশের পররাষ্ট্র নীতিও আমরা নতুন করে তরুণরা চিন্তা করতেছি। আমাদের পররাষ্ট্র নীতি হবে আগামীর বাংলাদেশে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের থাকবে, কিন্তু কোনো দেশের আধিপত্যবাদ এবং আগ্রাসন আমরা কোনোভাবেই তরুণরা এই বর্তমান প্রজন্ম মেনে নিবে না। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলার ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। আমরা চাই সাম্যতার ভিত্তিতে প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং শক্তিধর রাষ্ট্রগুলো আমেরিকা, চীন, তাদের সাথেও আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু কারো দাস বা গোলাম হিসেবে বাংলাদেশের মানুষ আর বেঁচে থাকতে চায় না। আর আমরা চাই বহির্বিশ্বের সাথে আমরা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ বৃদ্ধি করে আমাদের দেশের বিনিয়োগ, যেহেতু আমরা একটা উন্নয়নশীল দেশ, তাই আমাদের বিনিয়োগ অনেক বেশি দরকার। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে যদি আমরা বিনিয়োগ নিয়ে আসতে পারি আমাদের দেশে, তাহলে আমাদের দেশের আগামী দিনের উন্নয়নে অনেক কাজে লাগবে। আমি একজন তরুণ ভোটার হিসেবে প্রথমে যে সংস্কারটা মনে করি খুবই বেশি দরকার, সেটা হচ্ছে শিক্ষাখাতে হচ্ছে আপনার ওই যে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, স্টুডেন্টদেরকে হচ্ছে বর্তমান যে প্রযুক্তিগুলো আছে এদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বা এই টুলস গুলা ব্যবহার করার উপযোগী করে তোলা। এটা হলো শিক্ষাখাতের একটা বড় একটা ধরতে পারেন আপনার কি বলা হয়, বড় একটা অংশ। এটা যদি এখন স্টুডেন্টরা না জানে, তাইলে তো আপনার ওই উন্নত বিশ্বের সাথে তাল মিলা চলা যাবে না। তো এই খাতটা একটু সংস্কারের বেশি প্রয়োজন। দ্বিতীয় খাতটা যেটা বলবো, স্বাস্থ্য খাতটা আমরা তো প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ওইখানে ভালো চিকিৎসা বা হচ্ছে আপনার ওই যে সরকারি যে চিকিৎসা সেবাগুলো আছে ওইগুলো আমরা আদৌ পাই কিনা বলা যায় না। ওইখানে সরকারি খাতের যে ওষুধগুলো আছে, ওই ওষুধগুলার বিশেষ স্বচ্ছতা আনা আরো বেশি দরকার। পাশাপাশি হচ্ছে দক্ষ উন্নত
চিকিৎসা যন্ত্রপাতি এবং চিকিৎসক মানে প্রত্যন্ত অঞ্চলে মনে করে আমাদের দেওয়া দরকার। তৃতীয় কাঠামোটা হচ্ছে প্রশাসনিক কাঠামো। আমরা এখন দেখতেছি যে বর্তমানে আগে পুলিশ যেরকম কাজ করতে পারতো এরকম মূলত এখন কাজ করতে পারে না স্বাধীনভাবে। তাদেরকে একটু এই কাজটা একটু সংস্কারের বেশি প্রয়োজন বলে মনে করি। তৃতীয় যে খাতটা সেটা হলো আপনার বলা হয় কৃষিকাজ। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। কৃষি নির্ভর দেশে এখন কৃষকরা যদি উন্নত মানের সুযোগ সুবিধা না পায় তাহলে ভালো ফলন আশা করা যাবে না। ওইখানে আপনাদের কৃষকদেরকে উন্নত মানের যে টুলস গুলো আছে, বর্তমান যে প্রযুক্তি আছে তাদের ওই প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া, প্লাস ওই প্রযুক্তি ব্যবহারে উৎসাহী করা, এটা হলো সেবা আপনার কৃষিকাজের একটা বড় সাফল্য হবে যদি এটার খাতটা সংস্কার করা যায়। যে আশেপাশে আমাদের যে আহত ভাইদেরা কিভাবে নিজেদের জীবন বাজি রেখে কাতরাচ্ছে, বেডে কাতরাচ্ছে, বাসায় কাতরাচ্ছে, কিন্তু তাদেরকে দেখার মতো কেউ নাই। হসপিটাল গেলে ওই ধরনের পারফেক্ট যে সেবাটা, ওই সেবাটা তারা পাচ্ছে না। আপনারা আসেন, উপদেষ্টা মন্ডলীদেরকে আমি জিজ্ঞেস করব যে আপনারা ওই জায়গায় বসে না থেকে আপনারা আহত যারা জুলাই যোদ্ধা আছে তাদেরকে একটু খোঁজখবর নিয়ে দেখেন তাদের পারিবারিক অবস্থাটা কি, শোচনীয় অবস্থা চলে গেছে, এবং যারা নিহত হয়েছে তাদের পারিবারিক অবস্থাটা কোন পর্যায়ে আছে, সরকারের কি উচিত ছিল তাদের প্রতি এবং কি করতেছেন। আমি বুক ভরা কুণ্ঠে বলতে চাই এবং সরকারের প্রতি উদারত আহ্বান রাখতে চাই যে এই আহত ভাইদের এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঠিক পুনর্বাসন এবং তাদের যে চিকিৎসা সেবা, সেটা উন্নত চিকিৎসা সেবা বিদেশে নিয়ে হলেও এটা করার জোরদার দাবি জানাচ্ছি। আর না হয় যে অবস্থা এখনো যারা বেডে বা বাসে কাতরাচ্ছে তারা মনে হয় না বেশি দিন বাঁচবে। আমার নিজের একটা বিবেক আছে, বা বাংলাদেশ যেভাবে চলবে বা ভালো মানুষের হাতে যদি পড়ে বাংলাদেশ অবশ্যই সামনে আগাবে। নিজের মানুষ কি বলুক না বলুক, হ্যাঁ ভিতরে মাথা না গামেলি চলে, যেটা মনে করি। যার বিবেক আছে হ্যাঁ দিবে, যারিয়ে বুঝছে যেভাবে যেন বাংলাদেশটা যেন উন্নত হইতে পারে সবাই চিন্তা ভাবনা করিবে। প্রলোচনা আমার বুদ্ধি দেওয়া তো আমার একটু বিবেক আছে না, আমার যেদিকে ভালো লাগে আমি ওদিকে দিব। অন্তর্বর্তী সরকার সম্পর্কে আমার মূল্যায়ন সম্পর্কে যদি আমাকে বলতে হয় তাহলে আমি এক ব্যক্তি বলবো যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা তাদের দাবি দাওয়া পেশ করতে পারতেছেন। তারা বলতে সাধারণ জনগণ থেকে শুরু করে একবারে যত পেশাজীবী রয়েছে সব পেশাজীবী মানুষ তাদের দাবি দাওয়া পেশ করতে পারতেছেন। আর অন্তর্বর্তী সরকার তারা খুবই ধৈর্য এবং সুশৃঙ্খলভাবে তা হ্যান্ডেল করতেছেন। এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে। খারাপ লেগেছে এই বিষয়টি তারা এখনো জুলাই সনদ বাস্তবায়ন করতে পারেনি। যাদের রক্তের বিনিময়ে তারা আজকে চেয়ারে বসে আছে, যাদের রক্তের বিনিময়ে, তো তাদেরকে আজকে জুলাই বাস্তবায়ন দিতে পারছে না, এটা একটা খারাপ দিক। আর কয়েকদিন আগে তিনি বলেছেন যে আওয়ামী লীগের কাজ স্থগিত করা হয়েছে শুধুমাত্র যে কোনো সময় তারা যদি চায় যদি আবার কাজ করতে পারবে। এই কাজটা খারাপ লেগেছে। আলহামদুলিল্লাহ অন্তর্বর্তী সরকারের কাজগুলা এই সুশৃঙ্খল পন্থা অব্যাহত থাকুক, আমাদের তরুণদের এটাই প্রত্যাশা। আমার সবচেয়ে বড় প্রত্যাশা থাকবে আমি সবাইকে নিয়ে কাজ করব, যোগাযোগ ব্যবস্থা ভালো করার চেষ্টা করব। তার মধ্যে আমাদের এলাকার প্রত্যন্ত টাঙ্গুয়ার পাড়ের বিষয়গুলাই বলি। এইখান থেকে মানুষ আসতে পারে না, বা একটা মা যদি অসুস্থ থাকে অথবা কোনো ডেলিভারির সমস্যা হয় তৎক্ষণাৎ আসতে পারে না। আমরা যদি কোনো ভাসমান এই স্পিড বোট বা কোনো কিছু দিয়ে আনতে পারি, এই ব্যবস্থা আমি করার চেষ্টা করব। আমি যদি এমপি নির্বাচিত হই আমি অবশ্যই মানুষকে নিয়ে কাজ করব। কোনো রকম অনৈতিক কাজ অন্যরা করে এটা সারা জীবন প্রতিহত করার চেষ্টা করেছি, এখনো করব। আপনারা জানেন আমাদের এই এক আসনটা হচ্ছে সম্পূর্ণভাবে হাওর বেষ্টিত। এই এলাকাতে যদি আমি কাজ করতে চাই অনেক কাজ আছে। আমাদের প্রাকৃতিক সম্পদ অফুরন্ত। পর্যটন স্পটগুলোর কথা যদি বলেন, ওইগুলাতে সারা বাংলাদেশের সব মানুষ আসে। ওইখানে টাঙ্গুয়ার পাড়, নীলাদ্রি লেক, বারিক টিলা, শিমুল বাগান, ওইগুলোকে আমি সংস্কার করার চেষ্টা করব। এগুলোকে আমি আরো শোভাবর্ধন হয়, যাতে সুন্দর হয়, মানুষ এসে যাতে আনন্দ পায়, আমি তা করার চেষ্টা করব। দর্শক এতক্ষণ শুনেছিলেন জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা নিয়ে সুনামগঞ্জ 1 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে বলে এই প্রত্যাশায় তৈবুর রহমান, NTV অনলাইন, সুনামগঞ্জ।